দর্শক, এখন রয়েছে দেশের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষক ও অর্থনীতি বিশ্লেষক সৈয়দ মিজানুর রহমান রাজু। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। আমরা বিষয়টি জেনে নিয়েছেন যে আমরা আজকে শিক্ষা ব্যবস্থা এবং আমাদের শিক্ষিত বেকার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে শুরু করব যে আমরা সম্প্রতি গণমাধ্যমে যে রিপোর্টগুলো দেখছি যে শিক্ষিত বেকারের সংখ্যা 47%, অর্থাৎ 47%, এবং আমরা শীঘ্রই হয়তো সেটা 50% গিয়ে দাঁড়াবে। এই বিষয়টি দিয়ে শুরু করতে চাই, আপনার মতামত দিয়ে। ধন্যবাদ। প্রথমেই আমি যেটা বলতে চাই, 50% গিয়ে দাঁড়াবে এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। আসলে দাঁড়াবে তখন যখন আমরা সচেতন হব না। আমি আশাবাদী মানুষ হিসেবে বলতে চাই যে এটি আমরা সময় মতো অন্তত জানতে পেরেছি যে আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা 47%। গণমাধ্যম না, এর পেছনে আসলে ডেটা রয়েছে, যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারা। এখানে একটা বিষয়ে প্রথমেই বলে নিতে চাই যে বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত মুক্ত জ্ঞানের চর্চা হয়। বিশ্ববিদ্যালয়ের অর্থই হচ্ছে নতুন জ্ঞান সেখানে যুক্ত হবে। তো মানুষের জীবিকা সবসময়ই কিন্তু অর্থনীতির একটা বড় অংশ, এবং আনএমপ্লয়মেন্ট মানুষকে সবসময় ভাবিয়ে তোলে। কারণ মানুষ যখন আনএমপ্লয়েড থাকে, অর্থাৎ কর্মহীন থাকে, তখন কিন্তু সামগ্রিক চাহিদা কমে যায়, এবং সামগ্রিক চাহিদা যদি কমে যায় তাহলে পরে সামগ্রিক যোগান কমে যায়, উৎপাদন কমে যায়। আর উৎপাদন যখন কমে যায় তখন কিন্তু আরো কর্মী ছাঁটাই হতে থাকে, কারণ উৎপাদকের যদি উৎপাদন কমে যায় তাহলে তো এমপ্লয়মেন্ট আরো কমে যাবে, এবং এই চক্রটা যদি থেকে যায় তাহলে কিন্তু অর্থনীতিতে যে কোনো সময় ধস নামতে পারে। তো সেই দিক থেকে আমরা বলবো যে এই যে শিক্ষিত বেকারের সংখ্যাটা আমাদের যে জানাজানি হলো, এটির মাধ্যমে অন্তত সময় এসছে শিক্ষাকে এখন ওই মাপে নিয়ে যেতে হবে যাতে করে এমপ্লয়াবিলিটি, অর্থাৎ কর্মযোগ্যতা যেন তৈরি হয়। এবং শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে যাওয়াটা কিন্তু শুধুমাত্র যে বেকারত্ব হিসেবে দেখা উচিত তা নয়, কারণ শিক্ষিত মানুষদের হতাশ হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি, এবং সেই হতাশা থেকে নানা ধরনের সামাজিক অস্থিরতা তৈরি হবে, এবং ড্রাগস বা এই ধরনের বিষয় চলে আসতে পারে কিন্তু যদি আমরা না সচেতন হই। তো সেই দিক থেকে আমাদের প্রথম উদ্যোগ হওয়া উচিত যে বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে শিক্ষার কারিকুলাম রয়েছে সেগুলোর আমূল পরিবর্তন দরকার। কারণ এই একবিংশ শতাব্দীতে মানুষ কিন্তু খুব দ্রুত এগোচ্ছে, কারণ যে মোবাইল ফোনটা আপনি আজকে সন্ধ্যায় কিনবেন আগামীকাল সকালেই সেটা কিন্তু ব্যাকডেটেড। কিন্তু আমরা কিন্তু পুরনো কারিকুলাম নিয়ে এখনো পড়ে আছি অনেক জায়গায়। আমরা কি শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার কারণেই এই বেকারের সংখ্যা বাড়ছে, আপনি সেটা বলতে চাচ্ছেন, নাকি এর সাথে পারিপার্শ্বিক আরো অনেক বিষয় আছে? কিন্তু যখন আমি শুনবো যে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি, আমি একজন শিক্ষক হিসেবে দায়িত্বটা প্রথমে আমার ঘাড়ে নেব। কারণ আমি কিন্তু একটা ফোনও পেয়েছি আমার এক অভিভাবকের কাছ থেকে যে আমরা এত টাকা পয়সা খরচ করে আপনার বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি, কিন্তু যে পত্রিকায় যা দেখছি তাতে আমার ছেলে মেয়ে তো বেকার থাকার সম্ভাবনাই বেশি, কারণ প্রতি দুজনের মধ্যেই তো একজন বেকার থাকবে যদি 50% হয় সেটা। তো সেই দিক থেকে আমি জমি জমা বিক্রি করে আমার সন্তানকে শিক্ষিত করে তুলছি, বাট আমি এখন থেকেই জেনে যাচ্ছি যে সে আসলে চাকরিটা পাবে না বা তার কর্মের সুযোগ থাকবে না। তো সেই হতাশার জায়গাটা কিন্তু সবচেয়ে বড়, এবং শিক্ষক হিসেবে আমার দায়িত্ব হবে আমার জায়গাটাকে নিজের মতো করে নেওয়া। আমি মনে করি যে আমরা ব্যর্থ হয়েছি আমাদের এই তরুণ সমাজকে সেই শিক্ষায় শিক্ষিত করতে যে শিক্ষা কাজে লাগিয়ে কর্মজীবনে প্রবেশ করবে। এবং দেখুন, আজকের পৃথিবী তো একটা বর্ডারের মধ্যে নেই, এখন সারা পৃথিবী উন্মুক্ত। আমরা বলছি যে আমরা গ্লোবাল সিটিজেন হিসেবে এখন নিজেদেরকে ক্লেম করতে চাই। তো সেদিক থেকে বিশ্ব যত দ্রুত পরিবর্তন হচ্ছে, বিশ্বের সমস্ত মানুষ যত দ্রুততার সাথে আধুনিক শিক্ষা বা কর্ম উপযোগী বা কর্মযোগ্যতা তৈরির শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সেখানে আমরা পিছিয়ে না থাকলে তো এই 47% বেকারত্ব শিক্ষিত বেকারত্ব হতে পারে। তাহলে সেখানে কি পরিবর্তনটা চাচ্ছেন একজন শিক্ষক হিসেবে, আপনি কি বলবেন? যেমন অনেক ধরনের অভিযোগ, আমি একটু যদি বলি যে বিশেষ করে প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো, সেখানে অনেক অভিযোগ যে শুধুমাত্র সার্টিফিকেট বিক্রি করা হচ্ছে, আমরা সেই শিক্ষাটা দিতে পারছি না যে শিক্ষা কাজে লাগাবে সে প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে। সেই জায়গাগুলো আপনার দৃষ্টিতে কেমন রয়েছে? সেই জায়গাগুলোতে প্রথমে যেটা বলতে চাই যে সার্টিফিকেট বিক্রি হচ্ছে, এটা হতে পারে কোনো জায়গায়, এটার কিন্তু কোনো সরাসরি ব্ল্যাক এন্ড হোয়াইট আপনি বলতে পারছেন। আলোচনায় যেগুলো আমরা আলোচনায় আসছে, আলোচনা নানাভাবে আসে, এবং সেটা যে শুধুমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য সেটাও কিন্তু না। কারণ সরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়েও এখন কিন্তু অনেক ধরনের কমপ্লেইন আমরা শুনি যে একই শিক্ষক যিনি সরকারি বিশ্ববিদ্যালয়, নিজের বিশ্ববিদ্যালয়ে ঠিক মতো ক্লাস নেন না, খাতা দেখেন না, সেশন জট তৈরি করে রাখেন, আবার সেই শিক্ষকই যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চ পারিশ্রমিকে কাজ করছেন তখন কিন্তু উনি ঠিক মতো খাতা দেখেন, রেজাল্ট দেন, সবকিছুই করেন। কাজে এই দায়বদ্ধতাটা শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর চাপালে হবে না, আমার মনে হয় এটা সামগ্রিকভাবেই বলা উচিত।
আর শিক্ষিত বেকারত্বের যে ডাটা সেটা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ঠিক আলাদা করে দেখানো হয়নি, সামগ্রিকভাবে বলা হয়েছে। এবং এখনো কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের সংখ্যা যে একেবারে কম তা নয়। তো সেই জন্য আমার বক্তব্য হচ্ছে যে যে কারণেই হোক না কেন এই দেশের প্রতিটি তরুণ তরুণী কিন্তু সবার। এখানে এই দায়িত্বটা আমরা বলতে পারবো না যে আমি প্রাইভেট ইউনিভার্সিটির, অতএব এটার মধ্যে আমি জড়িত না, বা আমি সরকারি বিশ্ববিদ্যালয়ের। কারণ একটা যে বিষয় তো ঠিক যে একজন বেকার যুবক যখন কাজ পাবে না, একটা বেকার যুবক যখন খেতে পাবে না, তখন তার জীবনযাত্রার মান যখন নিচে নেমে যাবে, ওই শিক্ষিত বেকার ছাত্রটার কারণে বা তরুণের কারণে কিন্তু আমার সন্তান এফেক্টেড হতে পারে। সেই দিকটা খেয়াল রেখে আমাদের এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। সেক্ষেত্রে সরকারি পর্যায়ে আসলে কি আশা করা যায় যে তারা কি ভূমিকা রাখতে পারে, যে কর্মসংস্থানের জায়গা সৃষ্টি, শিক্ষা ব্যবস্থায় নতুনত্ব আনা, তাদের দায়িত্বটা কেমন হতে পারে? তাদের দায়িত্ব অনেক, এই জন্য অনেক যে আমরা আরেকটা ভুল ধারণা পোষণ করি যে সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে খরচ কম। আমি পত্রিকায়ও দেখেছি বলেছে যে খরচ কম। এটা একেবারেই ভুল ধারণা। কারণ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যে ট্যাক্সের টাকা আছে সেই হিসাব যদি আপনি দেখেন, একটা সরকারি বিশ্ববিদ্যালয় থেকে একটা ছাত্র যে পড়ে বের হয় সেই পেছনে সরকারের যে ব্যয়, সেটা তো আমাদের সকলের ট্যাক্স থেকে যাওয়া ব্যয়। তো সেইটা কিন্তু সরকারি বেসরকারি আমার মনে হয় না, আমার ডাটাটা জানা নাই বা আমি ওইভাবে এটা দেখিও নি, পত্রপত্রিকা আসে কম, যে সরকারি এবং বেসরকারি উভয় বিশ্ববিদ্যালয়েরই কিন্তু ইনভেস্টমেন্ট একই প্রায়, বা তা হয়তো সরকারি বিশ্ববিদ্যালয় আরো বেশি হতে পারে, আমি জানি না। কারণ ইনভেস্টমেন্টটা হিসাব করতে হবে শুধু ইন্ডিভিজুয়ালের জায়গা থেকে না, সামগ্রিক দেশের জায়গা থেকে। যেহেতু আপনি প্রশ্নটা তুললেন যে সরকারের কি করা উচিত, কাজে সরকারি বিশ্ববিদ্যালয়ের দায় দায়িত্ব এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায় দায়িত্ব আসলে একই। সেই দিক থেকে সরকারের অবশ্যই এখানে যেটা করণীয় সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে, আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন আছে, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন এখন কিন্তু নানাভাবে বিশ্ববিদ্যালয়গুলোর নানা ধরনের তদারকি করছে। সেখানে কারিকুলামগুলোর ক্ষেত্রে বিশেষ করে ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন, ইউনিভার্সিটি যে রিলেশনশিপ, কারণ ইন্ডাস্ট্রির যে নিড সেটা যদি আমার ছাত্র বা ছাত্রী ফুলফিল না করতে পারে তাহলে ওকে কেন চাকরি দেবে? তো সেই জায়গাটায় সরকারি বেসরকারি ভাবে যারাই শিক্ষার সাথে জড়িত তাদেরকে যদি একটু সরকার সাহায্য করে বা সহযোগিতা করে, বা একটা ওপেননেস যদি ক্রিয়েট হয় যে ইচ্ছা করলে ইউনিভার্সিটিগুলো ইন্ডাস্ট্রির লোকজনকে নিয়ে ক্লাস করাতে পারবে, ট্রেনিং দিতে পারবে, তাদেরকে ইনভলভ করতে পারবে, তাহলে একটা সমাধান হতে পারে। আর ডেফিনেটলি আপনার এর সাথে যুক্ত হতে হবে যে কর্মসংস্থানের জন্য শুধুমাত্র তো শিক্ষকরা বা বিশ্ববিদ্যালয় কাজ করবে না, দেশের সামগ্রিক অর্থনৈতিক সকলকে সমন্বয় করেই কাজটা করতে হবে। যে আমি আলোচনা করছিলাম আমাদের শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, সেই যেগুলো নিয়ে আমরা যে পরিসংখ্যান নিয়ে শুরু করেছিলাম, এমন বলা হচ্ছে যে 40%-এর উপরে এখন বিজনেস ব্যাকগ্রাউন্ড। একটা সময় আমরা দেখেছি মানুষের ওপিনিয়ন থাকে যে আমি সবাই ব্যাংকার হবে, সবাই ডক্টর হবে, সবাই ইঞ্জিনিয়ার হবে। এই বিষয়গুলো আমাদের কর্মসংস্থান বা শিক্ষা ব্যবস্থায় কি প্রভাব রাখছে? ধন্যবাদ। এই প্রসঙ্গে আমার অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যারের কথা মনে পড়ে যাচ্ছে। স্যারকে একবার বলা হয়েছিল যে আচ্ছা এই মানুষজন এত ছুটাছুটি কেন, কারণ চারিদিকে এত ছুটছে? তো স্যার বললেন যে আসলে চারিদিকে ছুটছে কারণ একদিকে ছুটলে পৃথিবী তো একদিকে কাত হয়ে যাবে, তখন ঝুলে পড়বে। তো আমার মনে হয় এখানেও আমরা প্রায় পৃথিবীকে কাত করে ফেলি, অর্থাৎ প্রায় 42.33 ভাগ ছাত্র, এখন ছাত্রছাত্রী তারা বিজনেস এডুকেশন পড়ছে, এটা ডাটা দেখাচ্ছে সেটা দেখুন। এবং এর মধ্যে আমার মনে হয় 80 ভাগ ছাত্রছাত্রীর জীবনের স্বপ্ন হচ্ছে ব্যাংকার হওয়া। কিন্তু আমার তো মনে হয় যেভাবে ব্যাংক অটোমেটেড হচ্ছে তাতে করে ব্যাংকে আসলে চাকরি থাকবে না, জায়গাটা তো ছোট হয়ে যাবে। কারণ আপনি নিজেই তো নিজের ব্যাংকার। এবং আমি অনেক সময় ক্লাসে বলিও যে আসলে ব্যাংকে চাকরি হয়তো থাকবে একটাই, সেটা হলো এটিএম বুথ পাহারা দেওয়ার জন্য যে চাকরিটা, কারণ সবাই আমরা তো নিজেরটা নিজেই করছি যেভাবে অত্যাধুনিক মেশিনে। তো সেই দিক থেকে আমাদের অবশ্যই একটা বড় সময় যে আমাদের মোটিভেশন দরকার এডুকেশনাল লেভেলে, যেন ছাত্রছাত্রীরা শিক্ষার নানা দিকে যায়। যেমন আরেকটা ডাটা খুবই অ্যালার্মিং যে বাংলাদেশে কিন্তু বিজ্ঞান শিক্ষায় এনরোলমেন্ট কমে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে বিজ্ঞান শিক্ষায় যখন এনরোলমেন্ট কমে যায়, বিজ্ঞান শিক্ষার প্রতি যখন অনীহা চলে আসে, তখন সায়েন্টিফিক ইনোভেশন হবে না। এবং সায়েন্টিফিক ইনোভেশন না হলে নতুন ধরনের বিজনেস তৈরি হবে না, এমপ্লয়মেন্টও হবে না। তো সবাই যদি আমরা ফাটকা ব্যবসার পেছনে দৌড়াই, তাহলে পরে নতুন ব্যবসা যদি তৈরি না হয় তাহলে নতুন কর্মসংস্থান হবে না। কাজেই আমাদের অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ সময়, আমাদের জাতীয়ভাবে ভাবা উচিত, আমাদের ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করা উচিত যে শিক্ষা মানে শুধুমাত্র ব্যবসায় শিক্ষা না,
শিক্ষার নানা দিক আছে, অনেকগুলো বিষয় আছে এবং সেই বিষয়গুলো জানতে হবে। যেমন আমাদের এখানে সবচেয়ে নেগলেক্টেড বিষয় হচ্ছে সাইকোলজি, ফিলসফি। কিন্তু ফিলসফিক্যাল ডেভেলপমেন্ট ছাড়া, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট ছাড়া একটা জাতির চূড়ান্ত উন্নতি কিভাবে হবে? কারণ আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়গুলোতে যারা সাইকোলজি বা ফিলসফিতে পড়ে, এরা মনে মনে একটা কষ্টেও থাকে যে আমি ইকোনমিক্সে পড়তে পারি নাই, ইংলিশে পড়তে পারি নাই, বিবিএতে পড়তে পারি নাই। কিন্তু আমি যদি প্রশ্ন করি এরকম যে আমরা যে সার্কুলার গুলো দেখছি, প্রথমে দেওয়া হচ্ছে এমবিএ অথবা বিবিএ, আমার চাহিদাই আমি সেখান থেকে তৈরি করে দিচ্ছি বিবিএ এমবিএ, সেই জায়গায় চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর দায়ী দায়িত্ব কি থাকবে সেখানে? চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর উপরে সব দায় দায়িত্ব দিলে তো হবে না। হবে না এই জন্যে যে আমি নিজে অর্থনীতির ছাত্র, কিন্তু আমি দেখেছি অনেক বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগই নেই। কিন্তু অর্থনীতির মতো একটা বিষয় যদি কোনো বিভাগ না রাখে, সেটা একটা বিশ্ববিদ্যালয় কিভাবে হয় আমি জানি না। একটা বিশ্ববিদ্যালয়ে অন্তত বেসিক সাবজেক্টগুলো থাকতে হবে। তো সেইটার দিকে লক্ষ্য রেখে বলতে চাই যে আমাদেরকে নিজেদের শিক্ষাবিদ হিসেবে আমাদেরকে কিন্তু গুরুত্বটা দিতে হবে এবং আমাদের ওই ধরনের ছাত্র তৈরি করতে হবে যে শিক্ষার নানা বিষয়ে শিক্ষিত হয়েও তারা প্রতিষ্ঠানকে সার্ভ করতে পারে, প্রতিষ্ঠানের জন্য ভ্যালু অ্যাড করতে পারে। তো বিজনেসের ছাত্ররা সম্ভবত অনেক বেশি ভ্যালু অ্যাড করছে, যে কারণে বিজনেসের ছাত্রদেরকে তারা 1 নম্বরে রেখেছে। তো সেই দিক থেকে আমি দোষ দিতে যাব না, তাদেরকেও না, এবং বিজনেস বা ব্যবসা শিক্ষা যারা দিচ্ছেন তারাও অনেকের চেয়ে স্মার্ট। তো সেই দিক থেকে আমাদের উচিত হচ্ছে অন্যান্য যারা আমরা রয়েছি নানা শাখায়, তাদের সবার একটা সামগ্রিক চিন্তা বা চেতনার জায়গা থেকে শিক্ষাকে ঢেলে সাজানো, যাতে করে সমাজে নানা ধরনের বিষয় যেমন উঠে আসবে, একইভাবে মানুষ ওই আব্দুল্লাহ আবু সাইদ স্যারের কথা মতো পৃথিবী একদিকে ঝুঁকে পড়বে না, কারণ ঝুঁকে পড়লে কিন্তু রিস্ক থাকে। আর আমাদের তো কিছুটা হোমজিক্যাল, আমার দেশের প্রেক্ষাপটে আমি পার্শ্ববর্তী দেশ বা আমরা ইউরোপের কালচার অনেকে টেনে আনি, তাদের যে জনসংখ্যা, তাদের যে কর্মযোগ্যতা বা কর্মপরিবেশ, আমরা কিন্তু ডাক্তার হয়েও আমি ডাক্তারি পেশা অনেকে যেতে পারছি না, আমি ইঞ্জিনিয়ারও ইঞ্জিনিয়ার পেশা যাচ্ছি, পেশার সঙ্গে শিক্ষার একটা ফারাক তৈরি হয়েছে। সেই জায়গাতে কি আমাদের কাজ করণীয় বা কি করণীয়? সেই জায়গাটায় একটা বড় জায়গা যেটা করার আছে সেটা হলো ইন্ডাস্ট্রি অ্যান্ড ইউনিভার্সিটির রিলেশনশিপ। অর্থাৎ ইন্ডাস্ট্রির যে নিড, সেই নিড অনুযায়ী কারিকুলামগুলো তৈরি হতে হবে। আবার একইভাবে ইন্ডাস্ট্রিতে যদি যে এক্সপার্টাইজগুলো আছে সেইগুলো ইউনিভার্সিটিতে ট্রান্সফার হতে হবে। এডুকেশন কিন্তু মেমোরাইজেশন না, এডুকেশন হচ্ছে ট্রান্সফরমেশন। এডুকেশন যদি ট্রান্সফরমেশনে ভূমিকা না রাখে, তাহলে আপনি ওই কর্মযোগ্যতা কিভাবে তৈরি হবে? আমি যেমন ছিলাম, কিছু জিনিস মেমোরাইজ করলাম, পরীক্ষা দিলাম, ভুলে গেলাম। আপনি দেখবেন অঙ্ক পরীক্ষা দিয়ে আমরা হাত পা ঝুরে বলি যে বাঁচা গেল, তার মানে কি অঙ্ক আর জীবনে পড়তে হবে না। একটা মানুষ যদি শিক্ষিত হওয়ার চেতনায় রাখে যে ভুলে যাওয়ার জন্য সে তৈরি আছে, অর্থাৎ পরীক্ষাটা শেষ করা, তারপর সার্টিফিকেটটা আসলে আমার সব দায়িত্ব শেষ, দায়িত্ব শেষ, তাহলে সেটা তো শিক্ষিত হলো না। তো এই যে এডুকেশন অ্যান্ড ট্রান্সফরমেশন, সেইটাকে মটো হিসেবে ধরে নিতে হবে এই দেশের মানুষের, শিক্ষকদের, ছাত্রদের। এবং এই এগ্রিমেন্টটা খুব জরুরি যে এডুকেশন ইজ নট মেমোরাইজেশন, ইটস এ ট্রান্সফরমেশন। আমরা আশা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল একটি বিষয় আমরা আলোচনা করার আজকে চেষ্টা করেছি। সেখান থেকে আসলে রাতারাতি উত্তরণ যদিও সম্ভব নয়, তারপরে আমরা আশাবাদী যে আমরা ডিজিটাল বাংলাদেশের কথা শুনছি, আমরা মধ্যমায়ের দেশে স্বপ্ন দেখছি, আমাদের তরুণ সমাজ রয়েছে, শক্ত তরুণ সমাজ, আমি বলবো যে তারা দক্ষ জনশক্তি হিসেবে অনেক বেশি কাজ করছেন। তো তাদেরকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যায় আমাদের সরকার, বেসরকারি পর্যায়ে সকলেই সেই বিষয়টি অনেক বেশি নজর দিবেন, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষক ও অর্থনীতি বিশ্লেষক সৈয়দ মিজানুর রহমান রাজু।